সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন একজন রাজনীতিক, একজন সাবেক সচিব, ডক্টর রেজা কিবরিয়া। আপনারা তাকে সবাই চেনেন। পরিচয় হলো অর্থনীতিবিদ, কিন্তু রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা অনেক বেশি। আর যে পরিবারে তিনি জন্ম নিয়েছেন সেই পরিবারটা ছিল কূটনীতির পরিবার। বাবা ছিলেন একজন ডিপ্লোম্যাট, তারপরে হলেন অর্থমন্ত্রী, তারপরে রেজা কিবরিয়া হয়ে গেলেন, আবার অর্থনীতির সঙ্গে যুক্ত হলেন, আন্তর্জাতিক সংস্থায় কাজ করলেন। এরপরে আসলেন দেশে, এসে রাজনীতি শুরু করলেন। রাজনীতি, আমি আপনার কাছে আসছি রাজনীতি নিয়ে। পরিচয়টা করে দিই। আবু আলম শহীদ খান আছেন আমাদের সঙ্গে, সাবেক সচিব। আবু আলম খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমি আজকে রাজনীতির ওইখান দিয়ে শুরু করে আপনার কাছে আসছি। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি এই এখন প্রেক্ষাপট নতুন। 6 মাস আগে একটা পরিবর্তনের পরে 6 মাস, এর মধ্যে রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, পানি গোলা হচ্ছে, নির্বাচনের আশ্বাস আসছে। এসব মিলে একজন সচেতন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন অর্থনীতিবিদ হিসাবে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ আপনি কীভাবে দেখছেন? রাজনীতি নিয়ে তো আমি খুব দুশ্চিন্তায় আছি, কারণ এই সরকার 6 মাসে অনেকগুলি কাজ করতে তারা ব্যর্থ হয়েছে, যেগুলি আমরা আশা করছিলাম তারা করবে। বিশেষ করে বিশ্ব বিখ্যাত একজন মানুষকে সরকার প্রধান দেখে আমরা সবাই, সত্যি কথা বলতে, আমরা খুব খুশি ছিলাম, আমরা গর্বিত ছিলাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার নামটা সারা বিশ্বে চিনে, সে আমাদের দেশের প্রধান। এটা তো আমাদের একটা নাগরিক হিসাবে একটা গর্বের কথা। কিন্তু 6 মাসে তারা কি করতে পেরেছে এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাদের মধ্যে তারা একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চায়, এই সরকারের ভিতরে মানুষগুলি। তো এটার ফলে তো এই দলের, এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। তারা কি ধরনের সুষ্ঠু নির্বাচন করবে? তারা একটা দলের পৃষ্ঠপোষক হিসাবে তারা নিজেদেরকে চিহ্নিত করেছে। সো এই জিনিসটা আমার খুবই আপত্তি লাগে। তাদের দ্বারা একটা সুষ্ঠু নির্বাচন হবে আমি এটা বিশ্বাস করি না। 2 নম্বর, তারা দেশটাকে দুর্নীতি থেকে বাঁচাবে, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে, আমরা সবাই এই ব্যাপারে আতঙ্কিত যে দুর্নীতি তো কমেনি, আগের দুর্নীতি ধরা হয়নি, এবং দুর্নীতি যেভাবে পোষণ করা হয়েছে এটা সব নাগরিকরা এটাতে উত্তেজিত। একটা প্রজন্ম, আমাদের ছাত্র সমাজের একটা গ্রুপ, তাদের নিয়ে আমাদের সবার অনেক আশা ছিল যে তারা দেশের একটা বিরাট একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে একদিন। তারা দেশের নেতৃত্ব দিবে, তাদের মধ্যে আদর্শ, তাদের মধ্যে সততা, সব কিছু নিয়ে আমাদের আশা ছিল। কিন্তু আমরা এই ব্যাপারে আশাভঙ্গ হয়েছি। তাদেরকে বিনষ্ট করেছে একটা লোভী একটা গ্রুপ। আসিফ নজরুল বলে একটা আইন উপদেষ্টা, নিম্নমানের একটা লোককে দেওয়া হয়েছে। এই লোকটি এবং তার একটা গ্রুপ, তারা এই ছাত্রদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে, এবং এটার জন্যে আমি তাদেরকে 100% দায়ী করি। এদের যে সম্ভাবনা দেশের জন্যে, সেটা নষ্ট করেছে। আমি খুব আশাবাদী ছিলাম, কিন্তু এখন আর না এদেরকে নিয়ে, কারণ যে ধরনের কথা শোনা যায় এটাতে আমরা কখনো আশা করিনি যে এই ছাত্ররা এত তাড়াতাড়ি তারা ক্ষমতার লোভে, ক্ষমতার যে মিষ্টির ভান্ডার একটা আছে সেটা তারা ব্যবহার করবে। না, আপনার কথা থেকে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে আমার মধ্যে একটা সংশয় আছে। আমার মনে হয় যে নির্বাচন অনেক দেরি আছে। এরা খুব সহজে নির্বাচন দেওয়ার মতো লোক না। যারা জীবনে কোনো নির্বাচন জিতে একটা আসন জেতার মতো যাদের ক্ষমতা নাই, তারা কেউ ডিপোজিট রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি, যারা এখন উপদেষ্টা, বেশিরভাগই তাদের মধ্যে সবাই হয়তো একটা ডিপোজিট রাখতে পারবে না। ডিপোজিট বরযাপ্ত হবে, হ্যাঁ, জামানত বরযাপ্ত। তারা তো রাজনীতির লোক না। তারা তো এই সুযোগটা পেয়ে আপনার মনে হয় খুব সহজে ছাড়বে, তারা ছাড়বে না। এবং তারা বিএনপিকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে, বিএনপিও খুব সন্তুষ্ট, কিন্তু আমার ধারণা যে খুব সহজে নির্বাচন হবে না, এবং নির্বাচন হলে এটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা আরও কম।
এদের দ্বারা, কারণ তাদের একটা এজেন্ডা আছে, তাদের একটা পার্সোনাল প্রাইভেট এজেন্ডা আছে এই গ্রুপটার। কেন আশা করেন একটা সুষ্ঠু নির্বাচন? বাঙালি জাতির একটা অধিকার আছে একটা ভোট দিয়ে তাদের উপরে কে শাসক হবে এটা নির্ধারণ করার, কিন্তু সেই আশাটা পূরণ হবে না এদের অধীনে আমার মনে হয়। এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ আবু আলম শহীদ খান। আপনি রাজনীতির মানুষ, এখন বিশেষ করে রাজনীতিতেই আছেন। রেজা কিবরিয়া তো তিনি তো রাজনীতির এখনকার মোটামুটি একটা পোস্টমর্টেম করেছেন কি হচ্ছে না হচ্ছে, আপনি কীভাবে দেখেন? না, আমি ওনার সাথে মানে পুরোপুরি একমত যে এই যে সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, এবং উনি তো বললেন যে নোবেল লরেট ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিতে চাইলেন তখন লক্ষ কোটি মানুষের মধ্যে কিন্তু একটা স্বপ্ন দেখলো মানুষ যে ঠিক আছে, আমরা এই যে দুঃশাসন, গণতন্ত্রহীনতা, গুম খুন, লুটপাট, দুর্নীতি, এত কিছুর পরে নিশ্চয়ই এমন একটা পরিবর্তন আমরা দেখতে পারবো যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন যুগে প্রবেশ করব। যে আমাদের যে অধরা স্বপ্ন 1971 সালের মুক্তিযুদ্ধ তো একটা স্বপ্ন নিয়ে আমাদের লক্ষ কোটি মানুষ রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে, তো সেখানে একটা স্বপ্ন ছিল মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ। 90-এ একই স্বপ্ন, গণতান্ত্রিক, মানবিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ, একই স্বপ্ন কিন্তু 24-এ। সুতরাং মানুষের আশায় বুক বাঁধলো যে তাদের মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো কিছুটা হলেও পূরণ হবে। যখন আমরা 6 মাস পরে আলোচনা করি তখন যদি আমরা তাকাই 3-4টা ফ্রন্টে, প্রথম ফ্রন্ট উনি আরও বিস্তারিত বলবেন। আমাদের ইকোনমিক ফ্রন্টে দেখেন মুদ্রাস্ফীতি এটা কিছুই কমে নেই, দ্রব্যমূল্য কোনোটাই কমানো যাচ্ছে না, আবার রোজার মাসে যে কী হবে সেটা আমরা এখনও জানি না। আপনার বেকারত্ব, সেখানে কোনো বড় কোনো নিয়োগ হচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই মারাত্মক নাজুক অবস্থা আছে, এবং আমাদের চোখের সামনে মবক্রেসি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এবং মবক্রেসিকে ঠেকানোর মতো আমাদের সক্ষমতাই নাই নাকি আমরা ইচ্ছা করে মবক্রেসি ঠেকাচ্ছি না, নাকি আমরা ইচ্ছা করে মবক্রেসি জন্ম হতে দিচ্ছি। তো এইসব নানান কারণ আছে, এবং নানান কারণে তাদের কাছে মানুষের অনেক ব্যাখ্যা চাওয়ার আছে। ছাত্র গণ অভ্যুত্থানের ইউনূস সাহেবের মতো ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের উপরেও কিন্তু মানুষের একটা ভরসা ছিল যে তারা এত বড় একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে পলায়নে বাধ্য করেছে, এবং এই আন্দোলনটা তারা কোটা আন্দোলন দিয়ে শুরু করলো, খুব একেবারে নিরামিষ একটা আন্দোলন, সেটা একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। তো তাদের কাছে প্রত্যাশা ছিল যে তারা একটা ভ্যানগার্ডের মতো থাকবে, জাতির বিবেকের কাজটা করবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল উনি যেটা মেন করলেন যে তাদেরকে গভর্নমেন্টে নিয়ে যাওয়া হলো, কি লোভ দেখানো হলো কিনা। 3 জন এখন গভর্নমেন্টে আছেন, এবং তাদেরকে দিয়ে একটা রাজনৈতিক দল করার চেষ্টা হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডক্টর ইউনূস ড্যাভোসে যখন পডকাস্ট করলেন ফিনান্সিয়াল টাইমসের সাথে, তখন উনি অনেক কথা বলেছেন। তার মধ্যে শেষের দিকে উনি এসে ছাত্রদের রাজনীতির কথা বললেন, এবং বললেন যে তিনি চান, তার যে আকাঙ্ক্ষা সেটা তিনি প্রকাশ করলেন, এবং ছাত্রদের তিনি উৎসাহিত করছেন এরকমটা বললেন। এখন ছাত্ররা রাজনৈতিক দল করবে, আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তাদেরকে উৎসাহিত করবে, সেটা তো তার যে নিরপেক্ষতা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশাটা কি আপনি দল নিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ হিসাবে বাংলাদেশের যে সমস্যাগুলো ছিল, যে সমস্যার কারণে গণ অভ্যুত্থান, সেই সমস্যাগুলো দূর করার চেষ্টা করবেন। সব সমস্যা ওনারা সমাধান করে ফেলতে পারবেন তো এটা তো নয়। সুতরাং তাদের এই কিছু সংস্কার করতে চান, এবং সংস্কারের দাবিটা কিন্তু জনগণের দাবি। এটা আমরা চিন্তা করছি যে জনগণ এটা চায়। কতটুকু চায়? আমাদের একটা ভালো নির্বাচন দরকার, এবং ভালো নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, ভয়ভীতিহীন পরিবেশে একটা নির্বাচন যেখানে জনগণ তার ইচ্ছে মতো ভোট দিতে পারবে, ভোট কেন্দ্রে যেতে পারবে, এবং ভোট কেন্দ্র থেকে ফিরে আসতে পারবে ইন ওয়ান পিস, এবং ভোট কেন্দ্রে ভোট গণনা হবে, সেখানে ফলাফল ডিক্লেয়ার করা হবে। এই ফলাফল কোনোভাবে পরিবর্তন করবে না কোনো লেভেলে, না রিটার্নিং অফিসার লেভেলে, না নির্বাচন কমিশন লেভেলে, না আপনাদের মিডিয়া লেভেলে, এটা হবে না। সেরকম একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, ইউনূস সাহেব জনগণের সরকার নয় এটা আমি বলছি না, তারও ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং একটি হাইকোর্ট রেফারেন্স, সুপ্রিম কোর্ট রেফারেন্সের মধ্য দিয়ে আসছেন। সেখানে একটা লিগালি আমরা অনেক বিতর্ক করতে পারি, বাট তার একটা লিগালিটি আছে। বাট কতদিনের জন্য? নামটাই তো অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং এটার তো একটা মেয়াদ থাকতে হবে, এবং ওই মেয়াদের মধ্যে উনি
ওনাদের প্রথমেই বসে ঠিক করা উচিত ছিল, মানে যেটা ওনারা করেন নাই, আমি জানি না কেন করেন নাই, যে আমরা এতদিনের মধ্যে এই এই কাজগুলো করব এবং এই কাজগুলো করে আমাদের একটা নির্বাচন দেব। তারা তো এখন পর্যন্ত তাদের কারো কথাবার্তায়, এমনকি প্রধান উপদেষ্টার কথাবার্তায় আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে তারা একটা নির্বাচন করতে চান, নির্বাচন ভালো একটা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন এবং এই স্ট্যান্ডার্ডের নির্বাচন যেটা জনগণ অ্যাকসেপ্ট করতে চান, এরকমটা মনে হচ্ছে না। গতকাল বিএনপির একটা প্রতিনিধি দল দেখা করলো, তারপরে ওনারা বাইরে আসার পর তো প্রেসের সামনে নানান কিছু বলল। তো আমার রাতের বেলা একজন বিএনপি নেতার সাথে কথা হচ্ছিল, ওনারা বললেন যে ইউনুস সাহেব তো ডিসেম্বরে নির্বাচন দেবেন। তাই আমি বললাম এটা তো আপনার মহাসচিব বলেছে বা আপনার প্রতিনিধি দল বলছে, আমি তো এখন ইউনুস সাহেবের কাছ থেকে বা তার যে খুব ক্ষমতাশালী একজন প্রেস সেক্রেটারি আছেন তার মুখে তো আমি এখন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে একটা লাইনও শুনিনি। তো সো এটা কি, এটা ডিসেম্বরে নির্বাচন হবে, এটা এই যে ধারণাটা, এই ধারণাটাতে এখন পর্যন্ত পরিষ্কার না। ওই যে অল্প কিছু সংস্কার, সেটাই তো পরিষ্কার না। হোয়াট ইজ অল্প কিছু সংস্কার? জি, অনেক ধন্যবাদ। ইউনুস সাহেবের ভুলটা আসলে কোথায়? জি, ইউনুস সাহেবের ভুলটা কোথায় আসলে? ইউনুস সাহেবের ভুলটা আমি ধরতে চাই না, কারণ উনি এত বড় মাপের একটা মানুষ আসছেন বাংলাদেশের এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে। উনি হয়তো ওনার চারিপাশে যাদেরকে রেখেছেন হয়তো সবচেয়ে ভালো চয়েস করেননি। এটা ওনাকে দোষ দেওয়া যায় না। উনি বিদেশে অনেক দিন ছিলেন, আসা যাওয়াতে থাকেন, উনি হয়তো অত চিনেন না। কিন্তু বড় জিনিসটা হলো উনি আসল কাজগুলি করেননি। দেশে আইনের শাসন ফেরত আনাটা খুব জরুরি ছিল। কিসের বিনিয়োগ, কে বিনিয়োগ করবে? যেখানে ছাত্ররা, শ্রমিকরা, তাদের খেয়াল হলো একটা জায়গায় গিয়ে পুড়িয়ে ফেললো, এখানে আমি বিনিয়োগ করার জন্য আপনি বিনিয়োগকারী আসবে দেশি বা বিদেশি, এটা অসম্ভব। ওকে, আইনের শাসন প্রথমে ফেরত আনা দরকার। যেটা উনি বললেন সেক্রেটারি সাহেব, যে মবক্রেসি, যে রাস্তায় কয়েক হাজার লোককে জড়ো করলে তারা যা খুশি করতে পারে, এটা নিয়ে কেউ আপত্তি করলে এটাও আপত্তিকর হয়ে যায়। আপত্তি করাটাই এখন আর পারছে না লোকে। সরকারের কোনো ভুল কাজে প্রতিবাদ করাটা এটা অন্যায়। মানুষকে একটা মিটিং থেকে আমি শুনেছি ছাত্রদের গ্রুপ তাদের এই সরকারের বিরুদ্ধে কয়েকজন কথা বলেছে, ওদেরকে মারধর করেছে। তো এটা তো শেখ হাসিনার, খুনি হাসিনার আমলের মতোই তাহলে চলছে। তো আইনের শাসনটা ফেরত আনা খুব জরুরি। এই যে বাড়িগুলি পুড়িয়ে দিচ্ছে আওয়ামী লীগারদের, এইগুলি প্রথমে এটা হয়, এই ধরনের কাজ হয় যখন মানুষ আইনের উপরে আস্থা তারা হারিয়ে ফেলে, যে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে তাদেরকে হাতে নিয়ে তাদেরকে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে তাদের বাড়ি। এইসব বাড়ি, এইসব জমি, এইসব রিসর্ট, এইসব ফ্যাক্টরি, এগুলি সরকারি খাতে নিয়ে আসা দরকার, এগুলো সিজ করা দরকার, বাজেয়াপ্ত করা দরকার। তারপরে এই সরকারি সম্পদ কারো ক্ষতি করার সাহস থাকা উচিত না। এটা তো পুড়িয়ে কোনো লাভ হলো না। দেশের কি লাভ হয়েছে আমাকে বলেন? কয়েকটা ফ্যাক্টরি, কয়েকটা মানুষের বাড়ি পুড়িয়ে কোনো লাভ হয়নি কারো। কিছু মানুষ লুট করতে পেরেছে, তারা সেই বাড়িতে গিয়ে তারা লুটিং করেছে, কিন্তু এছাড়া দেশের কোনো লাভ হয়নি। এবং এই সব জিনিসগুলি আবার সরকারি খাতে এনে এগুলি বিক্রি করা যেত, এগুলো অন্য ব্যবহার করা যেত। এটা দেশের একটা সম্পদ। সো সেইভাবে চিন্তা না করে এটাকে পুড়িয়ে দেন সব। এটা একটা অদ্ভুত একটা ইয়ে। এবং সরকারের থেকে এই কালচারটা, এই পুড়িয়ে দেওয়ার কালচারটা, কোনো নিন্দা কিন্তু আমরা শুনিনি। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বা কেউ এটা নিয়ে কিছু বলেনি। তারা এটাতে খুব কমফর্টেবল, কারণ তাদের লোকই করছে, এরকম একটা ভাব তাদের। তো এটা তো পুলিশদেরও ভয় লাগে, তারা গিয়ে কোন বিপদে পড়ে এটাকে যদি আটকাতে চেষ্টা করে। কারণ তারা যদি ভাবে যে সরকার এইসব জ্বালা পোড়ার পেছনে আছে, তখন তো তারা এই ব্যাপারে কোনো উদ্যোগ নেবে না। পুলিশ এমনিতে ভয় আছে। এই দেশের প্রত্যেকটা মানুষের অধিকার আছে আইনি একটা নিরাপত্তার। আমি একটা ঘটনার কথা শুনেছি, উত্তরাতে 19 জন পুলিশের অফিসার ছিল, 19 জন। তাদের মধ্যে একজন যে বেঁচে আছে, ওনার সাথে কথা বলছিলাম, 18 জনকে মেরে ফেলেছে তখন ওই
4 তারিখে। এখন যেই মানুষই হোক, যে অন্যায় করুক না কেন, তাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। তাকে মেরে ফেলার অধিকার কেউ দেয়নি কাউকে, এটা আমার আপত্তি। এবং তাদেরও একটা বিচার পাওয়ার অধিকার আছে। পুলিশরা তো মানুষ, ওকে? তারা ক্রিমিনাল কাজ করেছে, তারা 13-14 বছরের বাচ্চাদেরকে গুলি করেছে, তাদেরকে ধরেন, তাদেরকে জেলে দেন, তাদের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নেন। কিন্তু তাদেরকে ধরে মেরে ফেলাটা, এটার আমি পক্ষপাতী না। এটা তো মব রুল, এটা তো টোটালি আনএক্সেপ্টেবল। যারা মারছে তারাও ছোট হচ্ছে, এবং এই লোকদের ফ্যামিলি আছে, তাদেরকে এই কষ্ট দেওয়াটা এটা কোনো ঠিক না। আর এই পুলিশদের এগুলো অর্ধশিক্ষিত, এগুলো প্রশিক্ষণ ঠিকমতো হয়নি। তারা, এটাও খুব দুঃখের বিষয় যে একটা পুলিশের লোক, তাকে শেখানো হয়নি যে একটা 13 বছরের একটা বাচ্চাকে তোমরা গুলি করতে পারবে না, এটা বেআইনি। এই জিনিসটা তারা জানে না মনে হয়। তাদেরকে কেউ এই প্রশিক্ষণ দেয়নি যে ইউ ক্যান ডু দিস। আগেকার দিনে ব্রিটিশ আমলে কোনো গুলি করতে হলে পুলিশের, তাদের একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট পাশে দাঁড়িয়ে থাকতে হতো। তার ইনস্ট্রাকশনে, তার আদেশে তারা টার্গেট করতো, অমুক অমুক অমুককে গুলি করো। এইভাবে তারা করতো। এটা খুব কঠিন ব্যাপার। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটদের খুব কঠিন কাজ ছিল। কিন্তু পুলিশরা নিজেদের থেকে এরকম গুলি করতে পারতো না। শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার আদেশে, তার আইনমন্ত্রীর আদেশে, তার ওই বেনজির এবং এই পুলিশের লোকদের আদেশে এই নিরীহ বাচ্চাদেরকে মারা হয়েছে। মানে এটা তো একটা বিরাট অন্যায়। তাদেরও বিচার করা দরকার। তা আমি বলছি যে বিচার করা দরকার। তাদেরকে এরকম পথে ঘাটে মেরে ফেলাটা, আমি এটা ঠিক, এটার পক্ষপাতী হতে পারছি না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জাতিসংঘের একটা রিপোর্ট আজকেই বেরিয়েছে। তো সেই রিপোর্টেও কিন্তু ঠিক ডক্টর কিবরিয়া যেটা বললেন, সেটাই কিন্তু সেই রকমই একটা ইঙ্গিত আছে। এবং 1004 জনের মধ্যে মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছেন। এবং সেখানে তারা বলছেন যে কীভাবে শেখ হাসিনার নির্দেশে বিচারে গুলি হয়েছে। তো এখন তো সামনে আসছে যে শেখ হাসিনার বিচার কিভাবে হবে। বিচার, তারা বলছেন যে বিচার শুরু হয়ে গেছে, এবং আইনমন্ত্রী বলছেন যে অক্টোবরের মধ্যেই বিচারের প্রক্রিয়া একটা ধাপ শেষ হবে। না, বিচার তো শুরু হতে পারে এবং শেষও হতে পারে। আপনি কত কম সময়ের মধ্যে বিচার করবেন, কতটা সময় দিবেন, কতটা ডিফেন্স করতে পারবেন তারা নিজেদেরকে, সেগুলো নিয়ে নানান আলোচনা হবে এবং নানান সমালোচনাও হবে। কারণ এর আগে যে আমাদের যে আইসিটি আছে, সেটার গঠন এবং সেখানে বিচারিক প্রক্রিয়া নিয়ে অনেক নাগরিক সমাজ এবং বিদেশিরা, যারা বিশ্বের, যারা আমাদেরকে দেখেন, তারা অনেক সমালোচনা করেছেন। তো ট্রাইব্যুনালের গঠন, ট্রাইব্যুনালে কীভাবে যাচ্ছে, এটা তো আমাদের দেখতে হবে, সামনে দেখি আমরা। এবং আইন উপদেষ্টা যেভাবে বলছেন ওভাবে নাও বলতে পারতেন। মানে ওই একই কথায় ফিরে যাই যে আইন উপদেষ্টা কেমনি জানলেন যে 2 মাসের মধ্যে রায় দেওয়া হবে। সো তিনি কি রায় দেওয়ার সাথে ইনভলভ নাকি? ইনি তো ইনভলভ হতে পারেন না। উনি অ্যাট বেস্ট এটা বলতে পারেন, উনি বলছেন বিচার প্রক্রিয়া শেষ, বলছেন যে 2 মাসের মধ্যে আমরা এটা কমপ্লিট করতে পারবো, কয়েকটা বিচার। আমি এই জন্য টাইম লাইন, এটা আইন উপদেষ্টা দেওয়ার কথা না, কারণ উনি তো বিচারক না। তো বিচারকরাও নিজের টাইমলাইন ঠিক করতে পারবে না, কারণ বিচারে আপনি দিন পাবেন, তারিখ পাবেন, ডিফেন্ড করতে পারবেন। সো এটার একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিচার হবে। আমি যদি কিবরিয়া সাহেবের ওই কথাটায় চলে যাই, যে আমি কিন্তু মনে করি যে বাংলাদেশের যারাই নিহত হয়েছেন, ছাত্র, শ্রমিক, জনতা, শিশু এবং পুলিশ, যারাই নিহত হয়েছেন, প্রত্যেকেই বিচার পাওয়ার দাবি রাখেন। প্রত্যেকটা হত্যার একেবারে নির্মোহ নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। যদি কেউ প্রশ্ন করে যে আমরা এমনভাবে সরকার চলছে যে সরকারের কাছে নির্মোহ নিরপেক্ষ তদন্ত পাওয়া যাবে না, তাহলে তো আমাদেরকে অল্টারনেটিভ পাথ রাখতে হবে। যে অল্টারনেটিভ কী হতে পারে? অল্টারনেটিভ এই যে এখন আপনি বলেন জাতিসংঘ বলেছে, সো ঠিক আছে, আমরা ইউএনের কাছে একটা একেবারে নির্মোহ নিরপেক্ষ তদন্ত দেই, তাদের বডিজ আছে, তাদেরকে আমরা হেল্প করি এবং তারা একটা তদন্ত করুক। ওই তদন্তের মধ্য দিয়ে যাদের দায় নির্ধারণ হবে তাদের বিচার করার দরকার, বিচারের সম্মুখীন হতে হবে। সো ওই তদন্তের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা নির্মোহ তদন্তের বিষয়টা আছে। এরপরে যদি বিচারিক প্রক্রিয়ার কথা বলেন, তাহলে এই বিচারিক প্রক্রিয়ায় কেউ বলতে পারেন যারা পালিয়ে গেছেন,
ইন অ্যাবসেন্সিয়া যদি বিচার হয়, তারা যদি দেশে ফিরতে না পারেন এবং তারা যদি বিচারের সম্মুখীন নিজেরা না হন, তাহলে তখন সেই বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হবে। সো ওয়াই নট আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেখানে নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল, ওয়াই নট আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিয়ে যাই, সকলকে বিচার করি। বিচার তো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, বিচার হয় না এরকম না। সো আমরা প্রথম নির্মোহ নিরপেক্ষ তদন্ত থ্রো জাতিসংঘ। আপনি নিরপেক্ষ হচ্ছে না এই সন্দেহটা আপনার কেন? না, এটা নিয়ে তো কথা হবে। নিরপেক্ষ হচ্ছে না আমি কোনো সন্দেহ করছি না। আপনি যখন প্রসেসের মধ্যে, যেমন সন্দেহের একটা কারণ তো আসিফ নজরুল সাহেব কেন বলবেন যে আগামী 2 মাসের মধ্যে 3-4টা মামলার ফাইনাল স্টেজে পৌঁছে যাবো, এটা তো উনি বলতে পারেন না। উনি বলা মানে তো হচ্ছে যে উনি আইন উপদেষ্টা, উনি বিচার বিভাগের বিষয়ে মন্তব্য করছেন। এটা নতুন না, আসিফ নজরুল সাহেব নতুন বলছে এরকম না, এটা আমাদের গভর্নমেন্টের মধ্যেই এরকম একটা ভাব থাকে। সব কিছুই আমরা আগে থেকে বলে দিই যে এটা হয়ে যাবে, যেটা আপনার এরিয়া না, ওনার এরিয়া না, সুতরাং এটা একটা এরিয়া। প্লাস যে ট্রাইব্যুনালের গঠন নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, আমরা এই আলোচনা তো আমরা শুনেছি। ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর আছে তাকে নিয়ে আলোচনা আছে ব্যক্তি হিসাবে, যে উনি কোন দলের সমর্থক, উনি এর আগে কি করেছিলেন, এর আগে কাদেরকে ডিফেন্ড করেছেন। সো সেইখানে নিউট্রালিটি নিয়ে আমাদের আইনজ্ঞরা প্রশ্ন তুলেছেন, মানে যাদের বিচার হবে তারা এখনও প্রশ্ন তোলার তো কোনো সুযোগই পায়নি, কারণ তারা তো দেখবেন তাদের বিরুদ্ধে কী মামলা হলো, কী তদন্ত হলো, তারপরে না তারা কথা বলবেন। কিন্তু আমাদের দেশের যারা আইনবিদ আছেন তারা কিন্তু এইসব বিষয়ে প্রশ্ন তুলেছেন। এবং যে মামলা মকদ্দমা হচ্ছে, আপনি হত্যা মামলা, অ্যান্ড দেন আপনার 200, 300, 400 আসামি, দেন আপনার নাম না জানা আসামি, এবং এই তদন্ত তো ঠিকমতো চলছে না। এবং একটা লোক সে ঢাকায় আছে, কুড়িগ্রামে একটা হত্যা হচ্ছে, তার মামলা করলেন। হুকুমের আসামি এক জিনিস, আর তার উপস্থিত থেকে হুকুম দেওয়া এক জিনিস। একসাথে তো 300 জন মানুষ একটা হত্যার হুকুম দিতে পারে না। যেটা উনি বলছেন, ইয়েস, হ্যাঁ, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, তার দায়িত্ব আছে, দায় আছে, তিনি হুকুম দিতে পারেন, দিয়েছেন কিনা সেটাও তো আমাদেরকে যেতে হবে। সেটার জন্য কিন্তু রাজসাক্ষী লাগবে, এই হুকুমটা উনি পেয়েছেন কিনা। তারপরে উনার সাথে যে আরও 100 জন জুড়ে দিলেন, 100 মানুষ তো একসাথে বসে একটা হত্যার হুকুম দিতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতির পরে এখন একটা অর্থনীতি নিয়ে কথা বলি। আপনি তো অর্থনীতির, বাংলাদেশের পুরো অর্থনীতির নারী নক্ষত্র জানেন। 6 মাস আগে কী ছিল, কোথায় থামলাম আমরা, নতুন যাত্রা কি শুরু হয়েছে অর্থনীতিতে? আমার তো মনে হচ্ছে না, বরং আগের অনেক ধরনের সমস্যাগুলি রয়ে গেছে, এগুলির সমাধান করার কোনো লক্ষ্য দেখছি না, কোনো এই সরকার পারছে না। ব্যাংকিং খাতের অবস্থা এখনও নাজুক, এবং জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি তারা ধরে রাখতে পারেনি। বলছে যে মুদ্রাস্ফীতি 7-8% মধ্যে সীমাবদ্ধ করতে চেষ্টা করছে, গভর্নর সাহেব বলেছেন। কিন্তু আমি তো এটা অর্থ উপদেষ্টা থেকে এই ধরনের কিছু শুনিনি। তারা এই ব্যাপারে সাধারণ মানুষের উপরে যে চাপ পড়ছে এই মুদ্রাস্ফীতিতে, এটাতে তাদের খুব বেশি মাথা ব্যথা নেই, আমার সেটা মনে হয়। এবং তারা যে সিন্ডিকেটগুলিকে ভেঙে জিনিসপত্রের দাম আন্তর্জাতিক দামের কাছাকাছি নেওয়ার যে একটা সম্ভাবনা আছে, সেটা করছে না, তারা নিচ্ছে না। এটাতে আমি অবাক হয়ে যাচ্ছি। আন্তর্জাতিক বাজারের সাথে 15-20% বেশি, 15-20% বেশি তফাৎ বাংলাদেশের কোনো দ্রব্যমূল্যে থাকা উচিত না। কারণ ক্যারিং কস্ট সব কিছু হিসাব করলে 15-20% এ লাভও পাওয়া যায়, এই ক্যারিং কস্টও হয়ে যায়। কিন্তু দেখা যায় যে বাংলাদেশ এর দাম আন্তর্জাতিক বাজারের দ্বিগুণ, এবং এটা সাধারণ মানুষের যে বিরাট একটা কষ্ট, এটা সামহাও এই সরকারের কোনো মাথা ব্যথা নাই। তারা এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়নি, কোনো শক্ত উদ্যোগ নেয়নি। এটা আমার কাছে খুব দুঃখজনক লাগে। ধরেন তর্কের খাতিরে যদি বলি যে আপনাকে মানে অর্থ উপদেষ্টা করা হলো, ফার্স্ট কাজটা আপনি কি করতেন? ফার্স্ট হলো যে এই গ্যাপটা বন্ধ করা, যে আমাদের কমোডিটি মার্কেটসে ইন্টারন্যাশনাল কমোডিটি মার্কেটের দামের সাথে একটা সামঞ্জস্য রাখার কিছু ব্যবস্থা নেওয়া। এখন যে সিন্ডিকেটগুলি আছে এইগুলিকে ভেঙে ফেলা এবং ফ্রি ট্রেড দেওয়া এইসব কমোডিটিসে, তখন জিনিসপত্রের দাম এমনিতে কমে যাবে। যখন 6টা কোম্পানি আমাদের ভোজ্য তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে
এটাতে তো তারা একটা দাম ঠিক করে, এটা এখন সাধারণ মানুষ কিছু করতে পারছে না। কিন্তু যদি আরও 50 জনকে ওই লাইসেন্স দেওয়া হয় ভোজ্য তেল আনার, এই জিনিসটা ভেঙে যাবে। এটা কেন করা হচ্ছে না, কার স্বার্থে তারা সাহায্য পায়, বা তারা, আমি দুর্নীতির কথাই বলবো, যারা আছে এখন তারাও এটার লোভে তারা এই সিন্ডিকেটের সাথে কোঅপারেট করছে কিনা, এই সন্দেহটা সাধারণ মানুষের মধ্যে চলে আসে। তো অনেক কিছু করা যাবে এটাতে। প্রথম হলো জিনিসপত্রের দাম কমানো, তারপরে আমাদের স্টেট এন্টারপ্রাইজেস, আমাদের ওয়াসা, আমাদের বিদ্যুতের, এইগুলির দাম তারা বাড়াচ্ছে তো বাড়াচ্ছে, এটা কমানোর কোনো উদ্যোগ নেয়নি। আর আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, বাংলাদেশে তেলের দাম কমে না, কিন্তু যখন বাড়ে আন্তর্জাতিক বাজারে তখন আমাদের তেলের দাম বেড়ে যায়। সো এইসব জিনিস সাধারণ মানুষ লক্ষ্য করে এবং তাদের কষ্টের কোনো সীমা নাই, ওদের কথা চিন্তা করে কাজ করার দরকার। সো আমি এটাতে ফোকাস করব। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন যে যেসব টাকা পাচার হয়ে গেছে সেটা ফেরত আনতে 5 বছর সময় লাগবে। সেটাও খুব খুশির খবর যদি উনি 5 বছরে পারেন, কিন্তু সেরকম কোনো উদ্যোগ এখন পর্যন্ত তারা নেয়নি। এই ব্যাপারে যে শক্ত একটা অবস্থান নিয়ে বিভিন্ন দেশের সাথে নেগোশিয়েট করতে হবে টাকাটা ফেরত আনার, এই সরকার সেটা করছে না। তাদের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই। আমি তো তাদেরকে সন্দেহের চোখে দেখি। তাদের এই ব্যাপারে তারা কোনো উদ্যোগ নেয়নি কেন, এটা আমরা জনগণ থেকে আমরা জানতে চাই। শেখ হাসিনা, তার ছেলে জয়ের যে লুট করা টাকাগুলি, শেখ রেহানার লুট করা টাকা, এগুলো বাংলাদেশে ফেরত আনতে পারার আমি তো কোনো লক্ষ্য দেখি না, কোনো লক্ষণ দেখি না। এবং আমি মনে করি যে এই ব্যাপারে জনগণ একটা দাবি আছে যে এটা তাড়াতাড়ি কিছু করা দরকার, কারণ যেই পরিমাণের টাকা তারা বাইরে নিয়েছে, আমাদের কয়েক বছরের বাজেট চালাতে পারবো। ওই টাকাটা একটা বড় অংশ যদি ফেরত আনি, একটা অংশ চলে যাবে লিগ্যাল ফিজে। আমার ধারণা 10 থেকে 15% চলে যাবে আইনি বিভিন্ন আইনের কোম্পানিতে, বিদেশে ওদের হাতে চলে যাবে, কিন্তু বাকিটা তো দেশে আসবে। এবং এটা দেশের মানুষের সম্পদ, যে চুরি করা টাকাটা। কারণ যেভাবে তারা কাজ করেছে বাংলাদেশে, যে রাস্তার যে খরচ পার কিলোমিটার, এটা জাপানের চেয়ে বেশি, জার্মানির চেয়ে বেশি। আপনি জার্মানি, জাপানে যদি গিয়ে থাকেন, ওখানকার রাস্তার আমাদের রাস্তার তুলনা যদি করেন, বুঝতে পারবেন যে কত টাকা শেখ হাসিনার সরকার মেরেছে, আপনি আন্দাজ করতে পারেন। এবং শুধু শেখ হাসিনার সরকার না, এটা বাংলাদেশে এরকম চলে আসছে। আমাদের দেশে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার এবং সরকার, তারা যেভাবে এই খাতে টাকা মেরেছে, এটা জনগণের কাছে এটা টোটালি অবজেকশনেবল এবং আপত্তিকর। এবং আমি মনে করি যে এটা মানুষ সহ্য করতে চায় না, আর মানুষ সহ্য করতে চায় না। আবু আলম শহীদ খান, যেটা শুনলেন যে স্টার্টই হয়নি, মানে শুরুটাই হয়নি এখনো, শেষ তো পরে। হ্যাঁ, শুরু হয়নি, বাট শেষের কথা বলছেন যে 5 বছরের মধ্যে আনবেন। হ্যাঁ, আমি কমপ্লিটলি একমত। এটা মানে এটা একটা অসম্ভব কল্পনা হতে পারে। আমার মনে হয় যে এরশাদের সময় আমরা ফেয়ারফ্যাক্স দিয়ে একটা তদন্ত করেছিলাম, যে উনার বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল যে উনারও কিছু টাকা পাচার করেছেন, বাট নেট রেজাল্ট তো আপনি জানেন বিগ জিরো। আমাদের দেশে আমরা টাকা ফেরত আনতে পেরেছি মাত্র একটা সূত্র থেকে, সেটা হলো সিঙ্গাপুর থেকে। এটাও অনেক বড় করে আমরা দেখিয়েছি, আমরা আনতে পারিনি। টাকা পাচার করার টাকা আনা এবং ওই সব দেশের সাথে আমাদের যে চুক্তি এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে রিলেশন খুব জটিল। এবং তারপরে আপনি কোম্পানিগুলোকে নিয়োগ করবেন এবং সব টাকা যে ওই সব ভদ্র মহিলা বা ভদ্রলোকদের নামে আছে, কোথায় অফশোর অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যে আছে, কী অবস্থায় আছে, এটা নিয়ে অনেক কাজ করতে হবে। সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। স্যার যেটা বললেন যে খুব ইম্পর্টেন্ট, যে আমরা দ্রব্যমূল্য কীভাবে কমাতে পারি। উই হ্যাভ এ ট্যারিফ কমিশন, তার কাজই কিন্তু এটা, যেটা বললেন যে আপনি আমদানি করবেন, আমদানির পরে 15-20% আমরা হিসাব করবো, হিসাব করে এই কাজটা করবেন। সো ইউ হ্যাভ এ কমিশন, এবং ওই কমিশনের লোকেরা কাজ করে না, এবং কমিশনের সব এমন লোককে দেওয়া হয় যে, সেই জন্য আমি যখন সিন্ডিকেটের কথা বলি, আমি সিন্ডিকেট বলতে বুঝি যে আমাদের ব্যবসায়ীরা, আমাদের আমলা, গণকর্মচারী এবং আমাদের রাজনীতিবিদরা, এই তিন গোষ্ঠী মিলে কিন্তু সিন্ডিকেট, যেটা হলো ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর অ্যান্ড পলিটিশিয়ানস। তো সেরকম এইখানকার দ্রব্যমূল্য সিন্ডিকেটটা এরকম। তো সেখান থেকে এখন ধরে নিতে হবে
মানে ধরে নিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সিন্ডিকেট বা পলিটিশিয়ান তারা এই সিন্ডিকেটে নাই, কিন্তু যারা নতুন দল করছেন তাদের আমি জানি না তাদের অর্থের উৎসে কী হবে, কোত্থেকে টাকা পাবেন, কোত্থেকে তারা দলটা পরিচালনা করবেন। সো এইখানে কিন্তু এটা কমানো সম্ভব এবং দ্রব্যমূল্যের উপরে একটা হাত দেওয়া যায়। আপনি বাংলাদেশের যে উৎপাদন, সেখানেও কিন্তু আমাদের 5-7টা লেয়ার আছে মধ্যস্বত্বভোগী। এই লেয়ারগুলো খুব সহজে যে দূর করা যাবে এমন নয়, কারণ ওরাও তো, আমাদের তো এমপ্লয়মেন্ট নাই, বেকারত্ব, এই কারণে বিভিন্ন জায়গায় লেয়ার। কিন্তু লেয়ারের বাইরে আপনি চাঁদাবাজি আছে, লেয়ারের বাইরে টোল কালেকশনস আছে সেইটা, এবং লেয়ারের বাইরে আপনার যে পরিবহন খরচ এবং পরিবহন মাফিয়া যে আছে, সেইটার যদি আমরা করতে পারি, একটু কাউন্টার করতে পারি, একটু চ্যালেঞ্জ করতে পারি, তাহলেও কিন্তু দ্রব্যমূল্য কিছুটা হলে অভ্যন্তরীণ বাজারে দ্রব্যমূল্যটাও নিয়ন্ত্রণে আসবে। সো এগুলো করার জন্য যে অ্যাভেল মানুষ দরকার, তো ওইখানে তো আমরা ওনার সাথে, ডক্টর ইউনূসের সাথে আশেপাশে যারা আছেন, সেখানে তো আমরা এরকম মানে মানুষ দেখতে পাচ্ছি না এখনো। এবার রাজা কিবরি আপনার সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে নানা প্রশ্ন যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, শেখ হাসিনার ভবিষ্যৎ কী। তো এই রাজনীতির সঙ্গে যেহেতু আপনি সম্পৃক্ত আছেন, দেশ দুনিয়া সম্পর্কেও জানেন, এই প্রেক্ষাপটে মানে 5ই আগস্টের এই পটভূমিতে আমরা 6 মাস পরে দাঁড়িয়ে কি বলছি যে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, বা আমরা আদৌ আছে কিনা? আমার তো মনে হয় যে খুনি হাসিনার তাকে ক্রেডিট দিতে হয়, যেই জিনিসটা বিএনপি করতে পারেনি সেটা শেখ হাসিনা করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাংলাদেশে। এই দলটা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবে এবং আমার মনে হয় না 50 বছরে তাদের মাথা তোলার কোনো ক্ষমতা থাকবে। তারা যা করেছে এই 16 বছরে, এটা মানুষের মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। শুধু কিছু বাঙালি আছে বিদেশে, লন্ডনে, আমেরিকায়, তারা কিন্তু এই অত্যাচারের তারা শিকার হয়নি। তারা কিন্তু আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে, লন্ডনে আপনি খোঁজ করেন দেখবেন যে বেশ সমর্থক আছে তাদের। তারা তো শিকার হয়নি, তাদের প্রিয়জনকে হত্যা করেনি শেখ হাসিনা, কিন্তু যারা দেশে ছিল তারা এই দলটাকে ঘৃণা করে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনাদের দাদা, বাবা, চাচা তারা মুসলিম লীগ ছাড়া কোনো দল চিনত না, এই একটা দলের তারা অনুসারী ছিল এবং মুসলিম লীগের 15 নম্বর নেতার নাম, পদবি সব কিছু তারা জানতো। ওকে, কিন্তু এই মুহূর্তে আমাকে বলেন মুসলিম লীগের সাধারণ সম্পাদক কে, নাম জানেন আপনি? বলতে পারবেন না। মুসলিম লীগের সভাপতি কে, আপনি নামটা বলতে পারবেন না। আওয়ামী লীগের সম্বন্ধে এরকম একই অবস্থা দাঁড়াবে। 20 বছর পরে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে জানো? আমরা কেউ জানবো না, কারণ এটা গুরুত্বপূর্ণ না। আমাদের দেশের রাজনীতিতে যেই দলটি আমাদের গণতন্ত্রকে 2 বার ধ্বংস করেছে, তাদের তো গণতান্ত্রিক কোনো অধিকার থাকারই কথা না, তাদেরকে দেওয়া উচিত। আমার মনে হয় যদি কেউ আওয়ামী লীগ করে সাহস করে দাঁড়ায়, দেন, আমার কোনো প্রবলেম নাই। দেখি কতগুলি ভোট পায়, তার মানুষের ধিক্কার পাবে, গালি পাবে, কোনো ভোট পাবে না। কিন্তু এটা নির্ভর করতেছে আপনার সাকসেস স্টোরির উপরে। আপনি যদি এক্স্যাক্টলি এই সরকার যদি ফেল করে, এটা একটা দুশ্চিন্তার কারণ। তখন লোকে, আমি একজনের কথা শুনেছি যে আগেই ভালো ছিলাম, মানে হাসিনার আমলে ভালো ছিল, এই কথাটা শুনে আমার মনটা এত খারাপ হয়ে গেছে। একটা গরিব মানুষ বলছিল, তো এটা তো অ্যাকসেপ্টেবল না। তো এই সরকারের সাথে আমাদের সবার, আমাদের অস্তিত্ব জড়িত। এই সরকারের ফেইলিয়ার হলো আমাদের ফেইলিয়ার, এদের ব্যর্থতা আমি পার্সোনালভাবে নিচ্ছি। কারণ এটা আপনি যেটা বললেন যে এটা তো আগের সরকারের সাথে তুলনামূলকভাবে লোকে অনেক কথা বলবে। সো এই সরকার যে ব্যর্থ, এটাতে খুব দুঃখজনক, এটা একটা জিনিস। এবং আমরা সবাই স্টেক হোল্ডার এটাতে, যারা শেখ হাসিনার বিরোধিতা করেছি, আমরা সবাই এই সরকারের ব্যর্থতায় আমরা স্টেক হোল্ডার একভাবে। সো আমি খুব চিন্তিত যে শেখ হাসিনার দল গণতন্ত্র ধ্বংস করলো, তার বাপ গণতন্ত্র ধ্বংস করলো, দেশকে একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছিলেন। তো তাদের যে মানুষ কতটুকু ঘৃণা করে শেখ হাসিনার কোনো ধারণা নাই।
আমি একটা জিনিস আপনাদেরকে বলি, শেখ হাসিনাকে যদি দেশে এনে বিচার করা হয়, যদি আমেরিকা হতো তাকে বিচার করাটা ডেথ সেন্টেন্স দেওয়াটা খুব কঠিন হতো। বলবো কেন? শি ইজ ম্যাড। তাকে ম্যাডনেসের কারণে তার উপরে আপনি ডেথ সেন্টেন্স, ফাঁসির আদেশ দিতে পারবেন না, কারণ মহিলার সুষ্ঠু মস্তিষ্কের না, তার মাথাটা খারাপ আছে। এই মহিলা এখনও ভাবে দেশের মানুষ তাকে ভালোবাসে। দিল্লিতে তার স্টেটমেন্ট থেকে বোঝা যায় যে কি ঘটেছে বাংলাদেশে ওর কোনো ধারণা নাই। আমি ওনার সাথে কথা বলেছি। আমি আপনাদেরকে বলছি, শি ডাজন্ট নো হাউ মাচ শি ইজ এ হেটেড পারসন ইন বাংলাদেশ। শি জেনুইনলি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড। সেভাবে তার বাপকে, তাকে অনেক ভালোবাসে। কয়েকজন ষড়যন্ত্র করে এই সরকারের পতন ঘটেছে সেটা ভাবে। সাধারণ মানুষ যে রাস্তায় নেমে গেছিল এই জিনিসটা উনি স্বীকার করেন না। জি, অনেক ধন্যবাদ আপনাকে আবু আলম। এখন যেটা হচ্ছে, যেটা আমি যে প্রশ্নটা করেছিলাম, আপনি দেখছেন তো, মানে এটা কি আপনার কোনো ভিন্ন মত আছে? না, ভিন্ন মত না, মাথা তুলে দাঁড়াতে পারবেন না মেবি, এটা তো দেখতে হবে মানে ভবিষ্যতের জন্য। মানে আমি ঠিক জ্যোতিষের মতো বলবো না যে না এটা চলে যাবে। মুসলিম লীগের ব্যাপারটাকে বিবেচনা করতে হবে তৎকালীন জাতীয়তাবাদী আন্দোলনের বিষয়টা নিয়ে। বাঙালি জাতীয়তাবাদী যে মুভমেন্টটা ছিল, আমরা যে শোষণ বঞ্চনার শিকার হয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে, সেটাকে তাদের নেতৃত্ব বুঝতে পারেনি যে বাঙালি এত দূর চলে যাবে। এবং ফ্রম 48 তাদের পতন শুরু হয়ে যায়। 54 মানে 6 বছরের মধ্যেই তো তারা ইলেকশনে হেরে গেল। তো সেটা বাংলাদেশে আপনি যে লাস্ট পয়েন্টটা করছিলেন ওটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ তো ওই বিবেচনাটা করবে যে আগে আমার দাম কম ছিল, হ্যাঁ অঙ্ক মিলাবে। আগে দ্রব্যমূল্য এটা ছিল, এখন দ্রব্যমূল্য একই আছে বা বেড়ে গেছে। আগেও রাস্তায় চাঁদা দিতে হতো, আগেও ফুটপাতে বসলে পুলিশ এসে আমাকে বাধা দিত বা চাঁদাবাজরা চাঁদা তুলতো, এখনও সেই অবস্থা আছে। মানুষ তখন ওটা মিলাবে। ইটস ট্রু যে আমাদের 1400 মানুষ বা 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং যেভাবে গলিগুলাজ করা হয়েছে তার জন্য তো অলরেডি পুলিশ সাফার করেছে। বাংলাদেশের পুলিশ একটা 200 বছরের ইনস্টিটিউশন। কখনো ইভেন মুক্তিযুদ্ধের সময় 71-এ পুলিশ স্টেশনগুলো কিন্তু লুটপাট হয়নি, তাদের অস্ত্রশস্ত্র কেউ নিয়ে যায়নি। এবার তো গেছে, মানে মোর দেন 3/4 পুলিশ স্টেশন ওয়াজ লুটেড, কিল্ড। যেটা আপনি বললেন 18 জন অফিসারের মধ্যে মাত্র একজন বেঁচে আছে। তার মানেটা কি পরিমাণ তাদের উপরে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল। কিন্তু একেবারে দিনের শেষে তো বলতে হবে যে তারাও বিচার পেতে পারে। এবং সব কিছু যে আন্দোলনকারী জনতা করছে তা কিন্তু নয়। যারা লুট করেছে অস্ত্র, যেটা আন্দোলনকারী জনতা হতো, সমন্বয়কদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে এই অস্ত্র তো ফেরত আসার কথা। এখনও 1/3 অস্ত্র ওনাদের হিসাবে ফেরত আসেনি। তো এই অবস্থায় আপনি যদি পজিটিভ কোনো পরিবর্তন না হয়, আবার যদি গণতন্ত্র যদি না আসে, একটা ভালো নির্বাচন যদি না হয়, মুদ্রাস্ফীতি এরকমই থাকবে, বেকারত্ব এরকমই থাকবে, সিন্ডিকেটের মতো থাকবে, দ্রব্যমূল্য কমবে না। আমার কষ্টটা মানে 2 কোটি মানুষ খুব কষ্টে আছে, একেবারে নিচের লেভেলে। বাংলাদেশের 12 কোটি মানুষ তো চ্যালেঞ্জ লাইফ লিড করে। যদি আপনি ইকোনমিক্সে চিন্তা করেন যে তারা ঠিকমতো প্রোটিন কিনতে পারে না, তারা ঠিকমতো খাদ্য কিনতে পারে না। গভর্নমেন্টের স্বীকারোক্তি অনুযায়ী তো 1 কোটি কার্ড ছিল না, একেবারে হতদরিদ্র। 1 কোটি মানুষ কার্ড মানে 4 কোটি 5 কোটি মানুষ। ওই হিসাবটা আপনি একেবারে প্লেন অ্যান্ড সিম্পল অ্যারিথমেটিক, আমি একেবারে স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না। দেশের 10-12 কোটি মানুষ বিশাল চ্যালেঞ্জের মধ্যে ছিল, এখনও সেই চ্যালেঞ্জ আছে। এটা যদি কন্টিনিউ করে তাহলে তো তখন মানুষ যে বলবে, একজন গরিব মানুষ বলেছে, এখন আমরা যদি আরও গরিব মানুষের সাথে কথা বলি তাহলে তো বুঝতে পারবো। এবং সরকারের কেউ তো এই কথাগুলো বলছে না মনে হয় কারোর সাথে। সরকারের যে যারা এই সব কাজের দায়িত্বে আছেন তারা তো তাদের কাজগুলো ঠিকমতো করছেন না। সংস্কার, মুরগি আগে না ডিম আগে, সংস্কার, তারপরে নির্বাচন সংস্কার, এটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু মানুষের যে মেইন প্রবলেম, আইন শৃঙ্খলা, মবক্রেসি, দ্রব্যমূল্য, বেকারত্ব, ইনফ্লেশন, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। এবং দেশের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক কথা বলছি সংস্কার নিয়ে। সংস্কার জরুরি, অবশ্যই সংস্কার জরুরি, বাট কতটুকু সংস্কার জরুরি আপনার নির্বাচনের জন্য? সব সংস্কার তো করতে পারবেন না। সংস্কার এখন যারা আছে তাদের দ্বারা আমি কোনো সংস্কারের উপরে আমি আস্থা রাখতে পারছি না। কেন? এত বেশি নিম্নমানের লোক, এগুলো এদের দ্বারা কোনো মানে কোয়ালিটেটিভ চেঞ্জ বাংলাদেশে আসবে এদের দ্বারা, এটা আশা করা উচিত না। এটা খুব নিম্নমানের লোক, এদের দ্বারা কোনো সংস্কার
কোনো গ্রহণযোগ্য সংস্কার হবে না, এবং বড় ধরনের সংস্কার করাটা একটা গণতান্ত্রিক একটা নির্বাচনের পরে সেই সংস্কার করা সম্ভব। সেটা আসবে কিনা আমার সন্দেহ। আপনাদেরকে বলি, মেইন প্রবলেম হলো যে যখন একটা সংসদ থাকে বাংলাদেশে, তখন সাংসদদের নিজেদের ক্ষমতা খর্ব করার কোনো কারণ থাকে না। সো সংস্কারগুলি করতে হবে নির্বাচনের আগে, কিছু সংস্কার যেগুলি একটা এমপির পক্ষে সেই সংস্কার করা সম্ভব না। তার নিজের অধিকার, তার নিজের ক্ষমতা সে কমাবে, এটা কোনো দিন সে করবে না। ওকে, এই জিনিসটা মেনে নিতে হবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে। তো বড় বড় ধরনের সংস্কার দরকার, সেগুলো কিভাবে করা উচিত সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি মনে করি আমেরিকার মতো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার, নতুন একটা সংবিধান তৈরি করা উচিত। এই সংবিধানটাকে এটা শেখ মুজিবের জন্য লেখা একটা সংবিধান, এটা তাকে মাথায় রেখে একটা সংবিধান, একটা অটোক্রেসির সংবিধান তৈরি করা হয়েছিল। এই সংবিধানকে মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমাদের নতুন একটা সংবিধানের দিকে যাওয়া উচিত। বড় বড় ধরনের কয়েকটা চেঞ্জ দরকার। আমি 2-3টে উদাহরণ দিই, এগুলো আলোচ্য বিষয়, আমি নিজে এটা বলবো না যে এইভাবে করতে হবে। একটা হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যেতে পারি, যেখানে ফ্রান্সের মতো প্রেসিডেন্টের ধরেন 80% ক্ষমতা থাকবে, প্রাইম মিনিস্টার 20% ক্ষমতা, একটা ব্যালেন্স থাকবে। আর আমাদের বাইক্যামেরাল একটা সিস্টেম, যেখানে একটা সেনেট থাকবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থাকবে, এটাও করা যায়। আর তৃতীয়, আমাদের প্রভিন্সিয়াল সিস্টেমে যাওয়া উচিত। এখন উইনার টেকস অল, যে ঢাকা জিতে যায় যে দল, সে একেবারে দেশের দখলে থাকে। কিন্তু আমরা চাই যে যদি 8টা প্রদেশ থাকে, তাহলে বিভিন্ন পার্টি সেই প্রদেশের প্রধান হবে, বিভিন্ন পার্টির লোকরা। এখন তো 4টার প্রস্তাব করা হয়েছে, এটা একটু ব্যালেন্স থাকবে। জি, আমি জাস্ট আমার নিজের কয়েকটা প্রপোজাল দিচ্ছি, কিন্তু এইগুলি বিবেচনায় আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নাই। কারণ আমি যেগুলি দেখেছি, এই প্রস্তাবগুলি যেগুলো তারা সংবিধানের যে বদলাবার জন্য যে গ্রুপটা গঠন করেছে, তাদের প্রস্তাবে আমি সন্তুষ্ট হতে পারছি না। আমি মনে করি না জনগণের উপকার হবে এই প্রস্তাবে। যারা আছে ওই কমিটিতে, তাদের সম্বন্ধে আমার সন্দেহ, এবং তাদের কমিটমেন্ট এই দেশের প্রতি, এটাও আমার সন্দেহ। আই এম সরি, যারা এই দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই, তাদের হাতে এই সংবিধানের পরিবর্তনের দায়িত্ব দেওয়াটা, এটা একটা জোক। না, এটা তাইলে তো মানে কোনো ইতিবাচক দিকই আপনি দেখতে পাচ্ছেন না? না, দেখতে পাচ্ছি না। আপনার এই ধারণাটা হচ্ছে কেন? আমার হচ্ছে এই 6 মাসের যা ঘটেছে সেটার থেকে আমি বোধহয় বেশি আশা করছিলাম। প্রফেসর ইউনূসের মতো মানুষ সরকার প্রধান হলে আমি আশা করছিলাম যে আইনের শাসন ফেরত আসবে। উনি আইনটাকে একেবারে শক্তভাবে এটা মানে ইনফোর্স করার জন্যে উনি পদক্ষেপ নেবেন, সেটা নেননি। উনি কিছু মানুষ সুবিধা পেয়েছে, কিছু মানুষ পায়নি। ওকে, তারপরে উনি যে সবাইকে আইনের নিরাপত্তা দেওয়া, এটা একটা পুলিশদেরও একটা অধিকার আছে তাদের বিচার পাওয়া। যেগুলি মারা গেছে, একজন মহিলা নাকি মারা গেছে, সে তার পেটে বাচ্চা ছিল তখন, তাকে খুন করা হয়েছে, তার বিচার পাওয়া উচিত না? এটা তো একটা সভ্য দেশে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না যে একটা মব তাকে মেরে ফেললো আর আমরা মেনে নিলাম যে এটা বিপ্লবে হয়। বিপ্লবে অনেক কিছু ঘটে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আইনের শাসনটা ফেরত আনার জন্যে আরও কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার উচিত ছিল এই সরকারের, সেগুলো আমরা দেখছি না। জি, অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে কিছু বলা আছে? না, মোটামুটি তো বলা হয়েছে। আসলে এই সরকার যে 6 মাসের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণে সরকার কিছু করতে পারবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যে অর্গানাইজ করতে পারবে, এটাও তো মনে হয় না। এবং তাদের মনে কি আছে এটা তো আমরা জানতে পারছি না। ওরা তো খোলাসা করে কিছুই বলেন না। কিন্তু এটা তো ঠিক যে 15.5 বছর বা 15 বছরের শাসনকালে শেখ হাসিনার, এরপরে যে দেশের পরিস্থিতিটা, এটা তো হঠাৎ করে ওভারনাইট তো চেঞ্জ হবে না। না, ওভারনাইট কিছু চেঞ্জ তো আমরা চাই না। মনে করেন আপনি 8 তারিখে যখন আপনি শপথ নিলেন, তারপরেই তো আপনি আপনার সেনাবাহিনী তো তখন মাঠে ছিল, এবং সেনাবাহিনীকে আপনি এখনও মাঠে রাখছেন।
এই যে পুলিশের যে অবস্থা, সেই দুরবস্থার কারণে সেনাবাহিনীর সাহায্যে পুলিশকে ঠিকমতো অর্গানাইজ করে তাদের যে নেতৃত্ব দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া এবং তাদের মধ্য দিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা, এই কাজটা কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারেননি। নেতৃত্ব নাই। একজন ছিলেন, তিনি কিছুটা দেখালেন যে তিনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, কি একটা কথা বললেন 7.62, এটা নিয়ে কী হলো, তারপর তাকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হলো। আপনি যদি এইখানকার আমাদের উপদেষ্টাদের প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাদের কথাবার্তা দেখেন, তাহলে তো রেজা কিবরিয়ার সাথে একমত হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে যে তারা এই কাজটা করার জন্য উপযুক্ত না, বা তারা কাজটা বুঝেন না। একজন আছেন, উনি বলেন যে আমার কাছে তো সমন্বয়করা যা আনে আমি সাইন করে দেই। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিসি পদগুলো দখল হয়ে গেল, বা এই যে চারিদিকে যে চাঁদাবাজি চলতেছে, বাজারহাট দখল হয়ে যাচ্ছে, মানুষের নিরাপত্তা নাই, একেবারে কিশোর গ্যাংয়ের জন্য মানুষ ঘুমাতে পারে না রাতের বেলা, এগুলো তো চোখের সামনে ঘটছে এবং দিনের বেলা এখন ঘটতে শুরু করছে। তো এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না? আমাদের কি সেই সক্ষমতা নাই? নিশ্চয়ই সক্ষমতা আছে। কোথায় দুর্বলতা? দুর্বলতা হচ্ছে এদেরকে সুরক্ষা দেওয়া এবং এদেরকে নেতৃত্ব দেওয়া এবং এদেরকে দিয়ে কাজটা করানো, সেইটা তো করতে পারছেন না। তো সেটা না করতে পারলে আপনি কি, আপনি বরঞ্চ নির্বাচন সংস্কার এটা নিয়ে আলাপ আলোচনা, আবার আলোচনা, এবং উনি যেটা বললেন যে শত শত সুপারিশ, এখন ফান্ডামেন্টাল সুপারিশ কী হতে পারে? ধরেন উনি এর কথা বললেন সংবিধান, তো সংবিধান আপনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি করবেন না কি করবেন সেটা পরে। সংবিধানের একটা শব্দ পরিবর্তন করতে হলে আপনার পার্লামেন্ট লাগবে, পার্লামেন্ট ছাড়া আপনি এই মুহূর্তে করতে পারছেন না। আপনি ধরেন প্রশাসনিক সংস্কার করবেন, প্রশাসনিক কি করবেন? এটা দেখলাম কাগজে, কোন পত্রিকায় লিখেছে যে গণভোটের মাধ্যমে সম্ভব। গণভোট নাই তো আমাদের দেশে, তো গণভোট করতে হলে তো পার্লামেন্টে যাইতে হবে। এবং আমাদের গণভোট কিন্তু আমরা করছি, আপনিও সাক্ষী, উনিও সাক্ষী আছেন, আমিও দেখেছি গণভোট কীরকম হয়, কারা ভোট দেয়, কিভাবে ঢোল তবলা বাজানো হয়। এটা তো ওইগুলো অতীতের ব্যাপার। এখন আপনি যেটা করবেন সেটাই যে ভালো হবে তার তো কোনো প্রমাণও আমার সামনে নাই। আমি তো অতীত থেকেই জিনিসটা জানার চেষ্টা করবো যে গণভোট ইজ এ ফার্স্ট ইন বাংলাদেশ, এটা কখনোই ভালো হয়নি। তা আপনি গণভোট করতে চাইলে করতে পারেন। এখন আপনি ওই যে প্রশাসনিক সংস্কার কমিটি অনেক রিপোর্ট দিয়েছে, তো বাংলাদেশে কি ফান্ডামেন্টালি, আমি মনে করি যে বাংলাদেশের ফান্ডামেন্টাল সংস্কার প্রথম একটা ফান্ডামেন্টাল জিনিস ঠিক করেন যে আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট, দলনিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ সিভিল সার্ভিস চাই, ইন্ডিপেন্ডেন্ট। আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস চাই, আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই। তাহলে তো নতুন করে করতে হবে না, নতুন করে হবে না। এই যে আপনি ঠিক আছে 90-তে যখন এরশাদ সাহেব চলে গেলেন, 8 বছর উনি ক্ষমতায় ছিলেন, এটা 15 বছর, ওটা 8 বছর ছিল। তখন তো এরশাদ সাহেবই অনেকগুলো নিয়োগ দিয়েছেন, অনেকের পদোন্নতি হয়েছে, অনেকের সেক্রেটারি হয়েছে এরশাদ সাহেবের অধীনে না। তারপরে একটা নির্বাচন হয়েছে 91-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন কি আমরা তখন 8 লক্ষ কর্মচারী ছিল, আমরা সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম? পাঠিয়ে তো 71-এ যখন যুদ্ধ শেষ করলেন তখন ওই পুলিশ স্টেশনে খালি ফ্ল্যাগটা চেঞ্জ হয়েছে, ওসি পর্যন্ত চেঞ্জ হয় নাই। কিন্তু আপনার কাছে ক্ষমতা ছিল, আপনার কাছে ট্রেন্ড 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, যাদের আপনি ট্রেনিং দিয়েছেন, যারা যুদ্ধ করেছে, যারা সমস্ত পুলিশ স্টেশনের দায়িত্বটা নিতে পারতো, করেননি আপনি। এরপরে 96-এ নির্বাচন হয়েছে, একটা নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারি, তারপরে 12 জুন নির্বাচিত হয়েছে। কি আমরা কি অনেক চেঞ্জ করে ফেলছিলাম? নো, আমরা শুধুমাত্র মেসেজ দিয়েছিলাম যে আপনাকে আপনার কাজটা ঠিকমতো করতে হবে, যে কাজ করবে না তাকে ফায়ার করা হবে অথবা তাকে পানিশ করা হবে। আপনি এখনও তাই করতে হবে। আপনি কি ইচ্ছে করলে দেশের যে 18 লক্ষ সরকারি কর্মচারী আছে সবারই বদলে দেবেন? সব প্রাইমারি স্কুলের টিচার বাদ দিয়ে দেবেন, তারাই তো পোলিং এজেন্ট থাকে। সব হাই স্কুলের টিচার, কলেজ টিচার বাদ দিয়ে দেবেন, আপনি সব ব্যাংক কর্মচারী বাদ দিয়ে দেবেন। কারা কারা থাকে? 12 থেকে 14 লক্ষ কর্মচারীর মধ্যে রিটার্নিং অফিসার একজন ডেপুটি কমিশনার, আর ওখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার একজন ইওনো। এই যে পুলিশের ওসি এবং সাধারণ পুলিশ থাকে, আনসার থাকে, সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন। কাউকে বাদ দেওয়ার দরকার হবে না। আপনি নির্বাচন করতে চান, ভালো নির্বাচন, আপনি শুধু মেসেজ দিতে হবে, মেসেজ ক্লিয়ার করতে হবে, নেতৃত্ব দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শেষ কথা কি? 1 মিনিট আছে সময়। শেষ কথা হলো, আমরা এই সরকারের উপরে আমরা আস্থা হারিয়ে ফেলেছি, জনগণ হারিয়ে ফেলেছে, এবং আমার মনে হয় যারা রাজনীতিবিদ, যারা ব্যাপারটা বুঝতে পারছে, তারাও হারিয়ে ফেলেছে যে এদের দ্বারা কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাদের নিজ একটা এজেন্ডা আছে, তারা একটা দলকে পৃষ্ঠপোষকতা করে সেই দল থেকে ক্ষমতায় নিতে চায়, এবং সাধারণ মানুষের কথা তাদের খুব বেশি চিন্তা তারা করছে না।
এই জিনিসটা আমার খুব দুঃখজনক লাগে। এবং দেশে বিদেশে তারা যে সম্মানটা অর্জন করার কথা ছিল সেই সম্মান অর্জন করতে পারেনি। এটাতে আমি নিজে একটু হতাশ, একটু অবাক। কারণ প্রফেসর ইউনূসের মতো মানুষ সরকার প্রধান থাকা সত্ত্বেও সেটা করতে পারেনি। তারা বিভিন্ন দেশের সাহায্য বন্ধ হয়েছে এই কিছুদিনের মধ্যে, গত মাসের মধ্যে। তো এটা কেন, কি কারণে হয়েছে? কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড তারা দেখেছে যেটা তাদের কাছে সন্তুষ্টজনক না। তো এই জিনিসটা দমন করার জন্যে এই সরকারটা কেন ব্যর্থ, আমার এই প্রশ্নগুলি আছে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর রেজা কিবরিয়া। আবু গোলাম শহীদ খান, আপনাকেও কিন্তু অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।